হ্যালো, এবার একটু রেসপন্স করবেন প্লিজ কেউ। বেস অফিস। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বেস অফিস, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, তাহলে নেটওয়ার্ক ইয়ারফোনের প্রবলেম ছিল আমার। যাই হোক, ঠিক আছে। বেস অফিসকে বলছি, আমাকে বলে দিবেন যখন আমাকে শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে আমি শুরু করে দেব। হ্যাঁ স্যার, আপনি শুরু করে দিন। ওকে ওকে, ঠিক আছে। ওকে স্যার। ওকে, তো আমি একটু জানতে চাইছি যে এটা সবাই তো এর জন্য নাকি, নেট জিআরএফ এর জন্যই তো নাকি? হ্যাঁ স্যার। Yes? হ্যাঁ, নেট জিআরএফ এর জন্য সবাই। হুম। ওকে ওকে, মানে ওই হিসাবেই অ্যাকচুয়ালি লেভেল হিসাবে তো ইয়ে করতে হবে, কোশ্চেন গুলো বলতে হবে বা ওই ধরনের নলেজ দিতে হবে। তাই আমি জিজ্ঞেস করে নিলাম আর কি। যাই হোক, তো আজকে আমার যেটা টপিক সেটা হচ্ছে টাইপস অফ ইভালুয়েশন। ঠিক আছে, তো টাইপস অফ ইভালুয়েশন সম্বন্ধে আপনাদের অনেকেরই ধারণা থাকবে, এরকম মানে কিছু না কিছু ধারণা থাকবেই, ভালো কিছু ধারণা থাকতেও পারে। যাই হোক, তো টাইপস অফ ইভালুয়েশন আমি শুরু করে দিচ্ছি কিন্তু অলরেডি, ঠিক আছে? মানে আমি শুরু করছি এখন। আপনারা ধ্যান দিয়ে শুনবেন, কারণ এটা দরকার আছে। আর আমি কিছু স্ক্রিন শেয়ারও করে দেবো আপনাদের সাথে, সেখান থেকে আপনারা ভালো বুঝতে পারবেন। তো টাইপস অফ ইভালুয়েশন, ইভালুয়েশন মানে একটা প্রসেস। ইভালুয়েশন হলো কোনো মানুষকে যাচাই করা। মানে আমরা তো এডুকেশন ফিল্ডে, মানে আমরা টিচিং লার্নিং প্রসেসের মধ্যে আছি। তাই আমরা কতটা শিখলাম, কিভাবে শিখলাম, এই জিনিসগুলোকে যাচাই করার জন্য, এগুলোকে মানে মাপার জন্য যেই মানে টেকনিক গুলো মানে ইউজ করা হয়, সেই টেকনিক গুলো কামস আন্ডার ইভালুয়েশন। ঠিক আছে, ইভালুয়েশন একটা আমব্রেলা টার্ম, এর মধ্যে অনেক কিছুই আসতে পারে। তো এই টাইপস অফ ইভালুয়েশন এবং ইভালুয়েশন বুঝার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট আছে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তা সেই বেসিক কনসেপ্ট গুলো হলো, একটা হলো মেজারমেন্ট, একটা হলো অ্যাসেসমেন্ট, এন্ড একটা হলো ইভালুয়েশন। আপনাদের মধ্যে কেউ একজন বলুন আমাকে যে মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট এন্ড ইভালুয়েশনের মধ্যে কোনো পার্থক্য জানেন কিনা। যদি জেনে থাকেন তাহলে খুব ভালো হবে, আমাকে বলুন, তাহলে আমি আইডিয়াটা পেয়ে যাবো একটু। কারো জানা আছে পার্থক্য? মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট, ইভালুয়েশনের মধ্যে পার্থক্য কারো জানা থাকলে রেসপন্স করবেন। স্যার বলবো। হ্যাঁ বলুন। মেজারমেন্ট হচ্ছে সংখ্যার দ্বারা প্রকাশ করা হয়, মানে নিউমেরিক্যাল হবে সব সময়। ওকে। আর অ্যাসেসমেন্ট হচ্ছে আমি কোনো রেজাল্ট করলাম, সেটা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, বা আমাকে ভবিষ্যতে ভালো করতে হবে, এইটা যেটাতে বলা হয় সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। হ্যাঁ, আর তারপরে? ইভালুয়েশন হচ্ছে যেটা শেষে যে পরে যে মার্কসটা, যে গ্রেডটা দেওয়া হচ্ছে, মানে রেজাল্ট একদম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইভালুয়েশন। ওকে ওকে, ঠিক আছে। আপনাদেরকে যেটা বললেন আর কি, সেটা অনেকটাই ঠিক আছে। সেটা আমি আর একটু ক্লারিফাই করছি এবং আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেবো আমি। সিম্পল কথা শুনুন আপনারা, যে ধরুন আমি ক্লাসে পড়াশোনা করতে গেলাম, ক্লাসে পড়াশোনা কিছুদিন করলাম, কিছুদিন করার পরে আমার টিচার আমার মিড সেমিস্টার বা সেশনাল টেস্ট বা অ্যাসাইনমেন্ট বা অ্যাসেসমেন্ট, মানে যে কোনো ধরনের একটা টেস্ট নিলেন, ইউনিট টেস্ট হতে পারে, সেশনাল টেস্ট হতে পারে। আমার মানে বেঙ্গলে ইউনিট টেস্ট বলা হয়। আমি যেহেতু আলিগড় মুসলিম ইউনিভার্সিটির স্টুডেন্ট, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে এটাকে সেশনাল টেস্ট বলা হয়। মিড টার্ম সেমিস্টারও হয়, আর সেমিস্টার হয়। ওকে, তো যেগুলো এই ছোট ছোট এক্সামিনেশন গুলো হয় এবং সেমিস্টার গুলো হয়, এগুলোতে যখন আমরা পরীক্ষা দিই, বিশেষ করে ইউনিট টেস্ট এবং মিড সেমিস্টার গুলোতে, তখন কি হয়, তখন আমাদেরকে একটা মার্কস দেওয়া হয়। ঠিক আছে, একটা নাম্বার দেওয়া হয়, একটা পার্সেন্টেজ দেওয়া হয়, একটা নিউমেরিক্যাল ডিজিটস আমাদেরকে অ্যাসাইন করা হয়।
এই যে নিউমেরিক্যাল ডিজিটস অ্যাসাইন করা হয়, আমাদেরকে একটা পার্সেন্টেজ, একটা স্কোর, একটা মার্কস দেওয়া হয়, এই ধরনের জিনিসগুলোকে বলা হয় মেজারমেন্ট। ঠিক আছে, মানে এই ধরনের এই এই প্রসেসটাকে বলা হয় মেজারমেন্ট। এবার আমরা ইউনিট টেস্ট বা সেশনাল টেস্ট বা অ্যাসাইনমেন্ট বা মিড টার্ম সেমিস্টার কেন নেই, এই জিনিসটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতে হবে। মিড টার্ম সেমিস্টার যেগুলো হয় বা ইউনিট টেস্ট বা সেশনাল টেস্ট যেগুলো হয়, সেগুলোতে আমাদের মানে যে ক্লাস টিচার নেন, যে টিচাররা এই টেস্ট, ছোট ছোট টেস্ট গুলো নেন, এই টেস্ট গুলো নেওয়ার পরে কে কেমন স্কোর করলো, অ্যাকর্ডিং টু দ্য স্কোর দ্য ক্যান্ডিডেট অবটেন্ড, দ্য টিচার উইল সে the positive, that means strong points and weak points of the students, মানে স্টুডেন্টস এর উইক পয়েন্টস এবং স্ট্রং পয়েন্টস গুলো স্টুডেন্টসদেরকে বলে দেবে। ঠিক আছে, যেমন যদি ধরি যে ম্যাথামেটিক্সে ধরুন 50-এ আমি 40 পেলাম, তো এই যে 40 পেলাম, এই 40 কথাটা হলো মেজারমেন্ট। আর আমি 40 পেলাম, 40 কেন পেলাম, 35 কেন পেলাম না, বা 50 কেন পেলাম না, এই জিনিসটা আমাকে কিন্তু বুঝতে হবে। তো এই যে এই জিনিসটা স্যার কিন্তু বুঝিয়ে দেবে, বলবে যে দেখো তামিল, ব্যাপারটা হচ্ছে যে তুমি 30 পাওনি, তুমি 30 মার্ক পাওনি কারণ তোমার পাটিগণিতটা ভালো, তোমার বীজগণিতটা ভালো নয়, তাই তোমার মানে পাটিগণিতটা ভালো হওয়ার কারণে তুমি বেশি একটু নাম্বার পেয়ে গেছো অন্য জনের তুলনায়। বা এমন হতে পারে যে আমি 50-এ 50 বা 50-এ 45 পেলাম না কেন, তখন টিচার আমাকে বলবেন যে দেখো তামিল, তুমি তো সবকিছু ঠিকঠাক করেছো, কিন্তু কিন্তু এখানে একটা কি হয়েছে যে তুমি ট্রিগোনোমেট্রিটা ভালো পারো না, ওই জন্য এটা প্রবলেম। হ্যাঁ, এক সেকেন্ড একটু হোল্ড করবেন তো। হ্যালো, হ্যাঁ, আপনাদেরকে আপনাদেরকে যেটা আমি বলছিলাম, শুনতে পাচ্ছেন আমাকে? বেস অফিস একটু রেসপন্ড করুন প্লিজ। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো যেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে 50-এ আমি 40 পেলাম, তো 40 কেন পেলাম, কেন পেলাম, এই যে কেনর যে উত্তরটা, এই উত্তরটা কিন্তু ফাইনাল এক্সামিনেশনে দেওয়া হয় না। এর উত্তরটা, এই 50 পেলাম, এর উত্তরটা কিন্তু আমাকে এই ছোট ছোট ইউনিট টেস্ট এবং সেশনাল টেস্ট আর অ্যাসাইনমেন্ট এগুলোতে বলা হয়। টিচার বলবেন যে তুমি 50-এ 40 পেলে কেন, কারণ তোমার ট্রিগোনোমেট্রি যেটা ছিল সেটা উইক আছে। এই ট্রিগোনোমেট্রি পয়েন্টটা যদি তুমি স্ট্রং করতে পারো এবং সবগুলো পয়েন্ট ভালো করে উত্তর দিতে পারো, তাহলে তুমি 50-এ 50 পেয়ে যাবে। এবার 50-এ কেউ 30 পেলো, আমি 40 পেলাম, আমি 40 পেলাম কেন, আর কেউ 30 পেলো কেন, এই কোশ্চেনটার উদাহরণ যখন বলবে, মানে অন্যজনের সাথে যখন তুলনা হবে, তখন কি বলবে যে দেখো তামিলের পাটিগণিতটা ভালো, অ্যারিথমেটিকটা ভালো, কিন্তু আলজেব্রাটা খারাপ, আলজেব্রাটা খারাপ, এইভাবে, আর তোমার দুটোই খারাপ, তোমার ট্রিগোনোমেট্রি ভালো বাট আলজেব্রা এবং অ্যারিথমেটিক দুটোই খারাপ, তাই তুমি 30 পেয়েছো, তামিল 40 পেয়েছে। এই যে উইক পয়েন্টস এবং স্ট্রং পয়েন্টস আমাকে বলে দিল, তারপরে আমাকে কারো সাথে কম্পেয়ার করা হলো, এই জিনিসগুলো যখন হবে, তখন সেই জিনিসটাকে অ্যাসেসমেন্ট বলা হয়। বুঝতে পেরেছেন? আর নেক্সট হচ্ছে যে ইভালুয়েশন। ইভালুয়েশন হচ্ছে যখন আমরা সেমিস্টার বা আমরা অ্যানুয়াল এক্সাম দিই, তখন কি হয়, তখন আমাদেরকে একটা পার্সেন্টেজ দেওয়া হয়, এবং পার্সেন্টেজ আমাদেরকে সিবিসিএস সিস্টেমে গ্রেড দেওয়া হয়, বা একটা মার্কস মানে ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক করা হয়, বা আর কিছু ভাবে ফাইনাল আমাদেরকে মার্কস দেওয়া হয়। যেই মার্কসটা হয়ে যাওয়ার পরে
আমরা কিন্তু আর সেই জিনিসটাকে চেঞ্জ করতে পারি না। এবং ফাইনাল যখন আমাদেরকে সেমিস্টারের রেজাল্ট দেওয়া হয় বা ইয়ারের রেজাল্ট দেওয়া হয়, তখন কিন্তু টিচার আমাদেরকে আর কিছু বলে না, মানে আমাদেরকে উইক পয়েন্টস এবং স্ট্রং পয়েন্টস গুলো কিন্তু বলেন না। আমাদেরকে জাস্ট মানে আমাদেরকে রেজাল্ট দিয়ে একটা ক্যাটেগরাইজ করে একটা গ্রেডিং সিস্টেম দিয়ে আমাদেরকে ছেড়ে দেন। এই যে ফাইনাল জাজমেন্ট দিলাম, মানে ফাইনাল জাজমেন্টের পরে কোনো কিছু চেঞ্জ হবে না বা কোনো কিছুই পরিবর্তন করা যাবে না, সেই জিনিসটাকে বলা হয় ইভালুয়েশন। আপনারা এই তিনটে জিনিসের পার্থক্য ভালো করে বুঝতে পেরেছেন? বেস অফিস ক্লিয়ার কাট আমাকে শুনতে পেয়েছেন? হ্যালো, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ স্যার, শোনাতে যাচ্ছে শুনতে মাঝে পেয়েছেন আটকে। আমাকে? হ্যালো, বেস অফিস আমাকে ক্লিয়ার কাট শুনতে পেয়েছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে। আমি এবার একটা করছি, শেয়ার করছি, ওটা দেখুন আপনারা। আপনাদেরকে এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। টিচিং এইডস, এনআরটি, মেজারমেন্ট। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা শেয়ার হচ্ছে কি? ওকে ওকে, ঠিক আছে। এখানে আমি মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট এন্ড ইভালুয়েশনের তিনটে জিনিসেরই আমি পার্থক্য বুঝিয়ে, মানে যেটা আপনাদেরকে বুঝালাম, সেই জিনিসটা আপনাদেরকে রিটেন ফর্মে দিলাম। দেখুন, সেটা যে মেজারমেন্টের এতে লেখা আছে কোয়ান্টিফিকেশন অফ লার্নার্স পারফরমেন্স ইন এ টেস্ট ওয়ার ইন অ্যান অ্যাক্টিভিটি ইন টার্মস অফ মার্কস, স্কোর, পার্সেন্টেজ এটসেট্রা। যেমন পার্সেন্টেজ দিল বা 1 2 3 দিল, এইভাবেই। যে আমি যে ওই যে 40-এর উদাহরণটা দিলাম না, যে 50-এ আমি 40 পেলাম বা 100-তে 40 পেলাম, এটা অ্যাকচুয়ালি মার্কস। এবার 50-এ 40 পেলাম মানে 80% মার্কস পেলাম, 100-তে 40 পেলাম মানে 40% মার্কস পেলাম। এই যে পার্সেন্টেজ, এই জিনিসটাকে বলা হয় মেজারমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে অ্যাসেসমেন্ট আপনাদেরকে এটাই বলে দিলাম, আপনি অলরেডি বলে দিয়েছি, যে কম্প্যারিজন অফ লার্নার্স পারফরম্যান্স ইন এ টেস্ট অর ইন অ্যান অ্যাক্টিভিটি এগেইনস্ট সেট অফ অবজেক্টিভস অর গোলস। এখানে মানে লার্নার্সদের মধ্যে, বিভিন্ন লার্নারদের বিটুইন অর অ্যামাং দ্য লার্নার কম্প্যারিজন উইল বি মেড। ওকে, যেটা আমি বলতে চাইলাম যে কেউ আমার ক্লাসমেট, আপনাদেরকে এক্সাম্পল দিয়ে যেটা বুঝালাম, যে আমার ক্লাসমেট কেউ 30 পেলো, কেউ 40 পেলো, কেউ 45 পেলো, কেউ 50 পেলো, কেন পেলো তার কারণগুলো বলবে এবং তাদের মধ্যে কম্প্যারিজন করবে, যে ও পড়াশোনাতে ভালো, ও পড়াশোনাতে খারাপ। এই জিনিসটাকে বলা হয় অ্যাসেসমেন্ট, ঠিক। আর ইভালুয়েশন হলো জাজমেন্ট অফ লার্নার্স পারফরমেন্স ওর অ্যাক্টিভিটি এগেইনস্ট সেট অফ ইন্টারনাল অর এক্সটার্নাল ক্রাইটেরিয়া। যেমন আপনাদের যখন সেমিস্টারের রেজাল্ট হয়, তখন হয় আপনাদেরকে র্যাঙ্ক দিয়ে দিল, যে কে 1 2 3 4 এইভাবে র্যাঙ্ক দিয়ে দেবে। আর না হলে গ্রেডিং সিস্টেম যদি হয়, তাহলে এ প্লাস, এ প্লাস প্লাস, এ বি, বি প্লাস, এইভাবে আপনাদেরকে মানে একটা দিয়ে দেবে, গ্রেডিং দিয়ে দেবে। বা আপনাদেরকে কোয়ালিটেটিভ জাজমেন্ট করবে, যে কে গুড, কে বেস্ট, কে বেটার, কে ব্যাড, কে ওর্স। এইভাবে আপনাদেরকে একটা জাজমেন্ট দিয়ে দেবে। সেই জিনিসটাকে বলা হয় ইভালুয়েশন। মেজারমেন্ট সব সময় কোয়ান্টিটেটিভ ইন নেচার হয়। মেজারমেন্ট সব সময় কোয়ান্টিটেটিভ ইন নেচার হয়। বুঝতে পেরেছেন ঘটনাটা? হ্যালো, বুঝতে পেরেছি। হ্যালো, বেস অফিস শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আপনি মাঝে মধ্যে আমাকে রেসপন্স করতে থাকবেন, ঠিক আছে?
কি কি করছেন? হুম। হ্যাঁ শুনে যাচ্ছে, কোনো অসুবিধা হ্যাঁ নেই যে। ওকে ওকে, মাঝে মধ্যে রেসপন্স করতে থাকবেন, না হলে আমি বুঝতে পারছি না কিছু। ওকে ওকে, ঠিক আছে। তো মেজারমেন্ট হলো ঠিক কোয়ান্টিটেটিভ ঠিক ইন আছে, নেচার। ওকে স্যার। হ্যাঁ, মেজারমেন্ট সবসময় কোয়ান্টিটেটিভ ইন নেচার হবে, মানে সব সময় কোয়ান্টিটেটিভ হবে, ঠিক আছে। কোয়ান্টিটেটিভ মানে সেখানে নিউমেরিক্যাল ডিজিটস থাকবে, নিউমেরিক্যাল নাম্বারস মানে নাম্বারস থাকবে, পার্সেন্টেজ থাকবে, এগুলো থাকবে। আর অ্যাসেসমেন্ট সবসময় ফর্মেটিভ ইন নেচার। আপনাকে এর পরেই যখন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট পড়াবো, তখন ফর্মেটিভ কেন হলো এই জিনিসটা আমি বোঝাতে পারবো। আর ইভালুয়েশন সামেটিভ ইন নেচার, এটাও মানে সামেটিভ কি জিনিস সেটা যখন বোঝাবো তখন বোঝাতে পারবো আমি। হ্যাঁ, তো এই দুটো জিনিসকে আমি ছেড়ে রাখলাম, ফর্মেটিভ আর সামেটিভ, এই দুটো জিনিসকে ছেড়ে রাখলাম। তো আর মেজারমেন্ট সবসময় লার্নার ওরিয়েন্টেড হয়। মেজারমেন্ট সবসময় লার্নার ওরিয়েন্টেড হয়, মানে এটা লার্নারদেরকে নিয়েই কথা বলে। লার্নারদের বাইরে, লার্নারদেরকে ছাড়া কোনো মানে কথা হয় না। লার্নারদেরই মানে নাম্বার দেবে, লার্নারদেরই সবকিছু দেবে, এই এই জিনিসগুলো হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সবসময় প্রসেস ওরিয়েন্টেড। আপনারা বুঝতে পারবেন যে প্রসেস ওরিয়েন্টেড। ধরুন যে আমরা কোনো একটা চেয়ার বানাবো, ঠিক আছে, কোনো একটা চেয়ার বানাবো। তো চেয়ারটা যখন আমি দিলাম, চেয়ারের জন্য কি 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 আমরা দেব, মিস্ত্রিকে আমরা কাঠ দেব, আমরা রং দেব, আমরা বিভিন্ন রকমের কাঁটা দেব, বিভিন্ন রকমের আঠা দেব, এবং সবকিছু আমরা দিয়ে দেব। সেখানে গিয়ে এবার যখন প্রোডাক্টটা তৈরি হবে, সেখানে কিন্তু আমরা ওটাকে চেক করব, বিভিন্ন ভাবে ট্রাই করব যে কোনটা কোন ভাবে সেট হলে, কোনটা কোন ভাবে লাগালে ভালো চেয়ার একটা তৈরি হবে। বুঝতে পেরেছেন? ভালোভাবে একটা চেয়ার তৈরি হবে। তো এই যে এই জিনিসটা পুরো প্রসেস ওরিয়েন্টেড, মানে এখানে প্রসেস হচ্ছে, ঠিক আছে। এই যে প্রসেস হচ্ছে, এই প্রসেস জিনিসটাকে অ্যাসেসমেন্ট বলা হয়। এই অ্যাসেসমেন্ট কিভাবে, যে অ্যাসেসমেন্ট সেশনাল টেস্ট বা ইউনিট টেস্ট বা অ্যাসাইনমেন্ট টেস্ট বা বিভিন্ন রকমের ছোট ছোট মিড টার্ম টেস্ট এগুলো নেওয়া হয়। তো এই টেস্টগুলোর মাধ্যমে একজন টিচার বলে দেন যে কোন জিনিসটা করতে হবে, কোন জিনিসটা করতে হবে না। যে জিনিসটা অলরেডি শক্ত আছে মানে স্ট্রং আছে, সেই জিনিসটাকে স্ট্রঙ্গার করতে হবে, মানে আরো বেশি শক্ত করতে হবে। আর যেই জিনিসটা মানে ইয়ে নাই, উইক আছে, সেই জিনিসটাকে আরো একটু ভালো করতে হবে, ভালোর দিকে যেতে হবে। তো এই যে জিনিস, এই যে মানে এই যে একটা প্রসেস, মানে এখানে লার্নারের মাইন্ডকে, লার্নারের অ্যাক্টিভিটিকে, টিচিং লার্নিং প্রসেসটাকে এখানে শেপিং করা হচ্ছে, এখানে বানানো হচ্ছে যে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি আমাদের লাইফে এই জিনিসটা, মানে এবং আমাদের টিচিং লার্নিং ফিল্ডে আমরা কিভাবে উন্নতি করতে পারি, আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, এই জিনিসটা আমাদেরকে বোঝানো হয়। তো তাই এই জিনিসটা হয় প্রসেস ওরিয়েন্টেড। ওকে, যখন আপনাদেরকে যেটা এক্সাম্পল দিলাম চেয়ারটা যখন আপনি কাঠ দিলেন, আপনি রং দিলেন, সবকিছু দেওয়ার পরে, সাজ সরঞ্জাম র ম্যাটেরিয়ালস দেওয়ার পরে যখন চেয়ারটা তৈরি হয়ে চলে এলো আপনার কাছে, তখন কিন্তু আপনি ওর বের করবেন, মানে ওর নেগেটিভ বা পজিটিভ বা স্ট্রং পয়েন্ট বা উইক পয়েন্ট বের করবেন। বাট ইউ ক্যান নট ডু এনিথিং, মানে আপনি কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। মানে ওটা ফাইনাল হয়ে আপনার কাছে প্রোডাক্ট হিসাবে চলে এসছে, এবং প্রোডাক্টের আপনি গুণ বিচার করতে পারবেন যে প্রোডাক্টটা ভালো নাকি প্রোডাক্টটা খারাপ। বাট ইউ ক্যান নট মেক এনি চেঞ্জেস ইন ইট। তো তাই এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে ইভালুয়েশনও সেম সেম জিনিস। কিভাবে সেম জিনিস, যখন আপনি সেমিস্টার বা আপনি ইয়ারলি এক্সাম পাস করে গেলেন, মার্কশিট হাতে পেয়ে গেলেন, তারপরে কিন্তু আপনাকে টিচার বলবে নাও কোথায় কোথায় আপনার উইক পয়েন্ট, কোথায় স্ট্রং পয়েন্ট, আর আপনি কোন রকম চেঞ্জ করতেও পারবেন না। তাই ইভালুয়েশনকে প্রোডাক্ট ওরিয়েন্টেড বলা হয়। আপনারা বুঝতে পেরেছেন? হ্যালো বেস অফিস, ইয়েস। ওকে, বুঝতে পেরেছেন? কোথাও বুঝতে না পারলে আমাকে বলবেন, আমি বলে দেবো, ঠিক আছে। মেজারমেন্ট সবসময় ডিসিসিভ ইন নেচার হয়,
ডিসিসিভ ইন নেচার বলতে এখানে ডিসিসিভ এসছে ডিসিশন কথাটা থেকে, ঠিক আছে। তো মেজারমেন্ট মানে অল টাইম আপনার ডিসিশন মেকার, আপনার লাইফে মেজারমেন্টের ভিত্তিতেই আমরা কেমন নম্বর পেলাম, কেমন স্কোর করলাম, এই ভিত্তিতেই আমরা কি করি যে আমাদের লাইফের কোর্স অফ অ্যাকশন আমরা নির্ধারণ করি। আমাদেরকে ভালো খারাপ এগুলো বলা হয়। আমাদেরকে মানে মেজারমেন্ট যখন হবে তারপরে একজন টিচার বলতে পারবেন যে আমার কোনটা উইক পয়েন্টস কোনটা স্ট্রং পয়েন্টস। যখন উইক পয়েন্টস এবং স্ট্রং পয়েন্ট জানবে এবং আমার স্কোর দেখবে, তারপরেই মানে একজনকে ভালো খারাপ মানে গুড ব্যাড বেস্ট এগুলো আমরা বলতে পারি। তাই অ্যাসেসমেন্ট ডায়াগনস্টিক ইন নেচার, মানে ডায়াগনোজ করা হয়। আপনি যদি ডাক্তারের কাছে যান তাহলে প্রথমে আপনাকে দেখেই ওষুধ দিয়ে দিতে পারবেন না, কিন্তু আপনার জ্বর হয়েছে তো জ্বরের কারণটা জানবে, যে আপনার জ্বরের কারণটা ডেঙ্গু নাকি ম্যালেরিয়া নাকি ভাইরাল ফ্লু নাকি আর কি, এগুলো জানার পরে আপনাকে একটা ইয়ে দিবে, ওষুধ দিবে, যে এক্সাক্ট ওষুধ, মানে প্রথমে ডায়াগনোজ করবে। ইন দা সেম ওয়ে একজন স্টুডেন্টকে যখন একজন টিচার পড়াবেন, তখন ওই স্টুডেন্টটাকে মানে যে কোনো টিচার মানে ওই স্টুডেন্টটাকে ভালো করে বাজিয়ে দেখে নেবেন যে কোথায় ওর স্ট্রং পয়েন্ট কোথায় উইক পয়েন্টস। এগুলো দেখার পরে ওই টিচারটা ওকে ডোজ দেবেন। ডোজ বলতে ওষুধ দেবেন, ওষুধ বলতে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস দেবেন, ওকে ওইভাবে ট্রিটমেন্ট করবেন, ওকে ওইভাবে পড়াবেন। এই জিনিসটাকে বলা হয় ডায়াগনস্টিক ইন নেচার। দ্যাটস ওয়াই assessment is diagnostic in nature and evaluation is judgmental in nature। এইভাবে যে যখন আপনাকে এইভাবে বলে দিল সেমিস্টার এবং ইয়ারলি এক্সামিনেশন হয়ে গেল, তারপরে কিন্তু আপনাকে আর কিছু বলবে না, যেটা পেয়েছেন বলবেন যে মার্কশিটটা হাতে নে আর বাড়ি যা, এইভাবে আপনাকে বলে পাঠিয়ে দেবে টিচার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখানে মেজারমেন্ট অ্যাসেসমেন্ট আর ইভালুয়েশনের পার্থক্যটা আমি শেষ করলাম। আপনাদের কারো কিছু যদি কোনো প্রবলেম থাকে বা কোথাও বুঝতে চান তাহলে বুঝতে পারেন, আমাকে কোশ্চেন করুন, আমি আনসার করব এর পার্থক্যগুলোর মধ্যে। কারো কোনো কোশ্চেন? ওকে, নেক্সট হচ্ছে যে আমরা টাইপস অফ ইভালুয়েশন পড়বো। ঠিক আছে, তো টাইপস অফ ইভালুয়েশনের মধ্যে অনেকগুলো টাইপস হতে পারে। হ্যাঁ, তার মধ্যে মানে যেগুলো নেট জেআরএফ এ জিজ্ঞেস করা হয়, মানে খুব প্রমিনেন্ট, ওগুলোই আমরা পড়বো। প্রথমে যেটা টেস্ট পড়বো বা না ইভালুয়েশন পড়বো সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। একজন টিচার হামেশা মানে সব সময় diagnostic test সব সময় always to be conducted in the beginning of any process। মানে যেহেতু ডায়াগনস্টিক টেস্ট সব সময় প্রসেস শুরু করার আগেই করা হয়, বুঝতে পেরেছেন? যেহেতু আমরা টিচিং লার্নিং ফিল্ডে আছি, সেহেতু কোন স্টুডেন্টকে কিভাবে পড়াতে হবে কিভাবে না পড়াতে হবে সেই জিনিসগুলো কিন্তু আগে ভাগে ডায়াগনোজ করতে হবে। একজন টিচারের ডায়াগনোজ করা উচিত, মানে ডিগ আউট করা উচিত, মানে ডিশ আউট করা উচিত, মানে খুঁজে বের করা উচিত যে মানে স্টুডেন্ট কি জানে আর কি জানে না। যেমন আমি আপনাদেরকে পড়াতে এসে শুরুতেই বললাম যে কারো মেজারমেন্ট অ্যাসেসমেন্ট ইভালুয়েশনের কোনো মানে নলেজ আছে কি? আনফরচুনেটলি কেউ রেসপন্ড করেননি, আনফরচুনেটলি বা ফরচুনেটলি কেউ রেসপন্ড করেননি। তো ওখানে অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম যে আপনাদের ব্যাকগ্রাউন্ড নলেজটা কেমন, আপনাদের বেসিক নলেজ যেটা আছে ওটা কেমন, আপনাদের বেসিস অফ টিচিং অ্যাপটিটিউড বা ইভালুয়েশন টেকনিকটা কেমন, সেই জিনিসটা আমি যাচাই করে নিতে চেয়েছিলাম, সেই জিনিসটা আমি আইডেন্টিফাই করে নিতে চেয়েছিলাম, সেই জিনিসটা আমি ডিগ আউট করতে চেয়ে নিয়েছিলাম, যাতে করে কি হয় যে আপনারা ভালো করে মানে আমি আপনাদেরকে ওইভাবে ডোজ দিতে পারি। মানে আপনাদের যদি জানা থাকে তাহলে আপনাদেরকে একটু হায়ার স্ট্যান্ডার্ড দেওয়া হবে। যদি আপনাদের একদম না জানা থাকে তাহলে শুরু থেকে করব। ঠিক আছে, তা আমি যেহেতু আপনাদের কাছে রেসপন্ড আসেনি তাই আমি মেনে নিয়েছি যে আপনাদের মানে জানা নেই, যে আমি বেসিক থেকে শুরু করেছিলাম যেইভাবে। তো যেই ধরনের টেস্ট গুলো টিচিং লার্নিং প্রসেসের শুরুতেই করা হয় টু নো দা উইক অ্যান্ড স্ট্রং পয়েন্টস অফ দ্য লার্নার, সেই ধরনের টেস্ট গুলোকে ডায়াগনস্টিক ইভালুয়েশন বলা হয়।
একজন টিচার সব সময় করে থাকেন এই ধরনের টেস্টগুলো। এই 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 জিনিসটাকে বলা হয় ডায়াগনস্টিক ইভালুয়েশন। ডায়াগনস্টিক ইভালুয়েশন কেন করা হয় আপনাদেরকে 2-3টা কারণ বললাম, যে আপনাদেরকে উইক পয়েন্টস এবং স্ট্রং পয়েন্টস গুলো জানার জন্য করা হয়, ঠিক আছে। তারপরে স্টুডেন্টসকে ভালোভাবে ইয়ে করার জন্য, গাইড করার জন্য ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক টেস্ট সবসময় আপনারা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন বেস অফিস? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, ডায়াগনস্টিকের দেখুন 3টে পয়েন্টস লিখেছি, সেটা হচ্ছে কন্ডাক্টেড ইন দ্য বিগিনিং অফ দ্য টিচিং লার্নিং প্রসেস। ডায়াগনস্টিক টেস্ট সবসময় টিচিং লার্নিং প্রসেসের শুরুতে হয়। নেক্সট হচ্ছে টু ডায়াগনোজ দ্য লার্নার্স প্রবলেমস এন্ড ডিফিকাল্টিজ। সবসময় ডায়াগনস্টিকটা করা হয় লার্নারের প্রবলেম এবং ডিফিকাল্টিজ গুলো জানার জন্য। এটা তো অলরেডি বলে দিয়েছি, মানে যেটা স্ট্রং পয়েন্টস এবং উইক পয়েন্টস জানার জন্য করা হয়, সেই জিনিসটাকে বলা হয় প্রবলেমস এন্ড ডিফিকাল্টিজ। তারপরে ডায়াগনস্টিক ইভালুয়েশন করা হয় মানে ইনফরমেশন গ্যাদার করার জন্য, ইনফরমেশন গ্যাদার করার জন্য। আশা করি আপনারা এই কথাটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। হ্যালো, ওকে, এটা হ্যাঁ বেস অফিস বলুন। হ্যাঁ, কিছু বলছিলেন? হ্যাঁ পরেরটাই শুরু করুন। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি, আপনারা মাঝে মধ্যে রেসপন্স করতে থাকবেন, হ্যাঁ, তাহলে আমি হ্যাঁ, বুঝতে ওটা পারবো যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন এবং শুনতে পাচ্ছেন। ওকে হ্যাঁ, স্যার। নেক্সট হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা ফরমেটিভ ইভালুয়েশন যেটা হয়। আমি কি বললাম, ডায়াগনস্টিক ইভালুয়েশন সব সময় ওকে ওকে মেহরুল সরদার, আই উইল চেক ইট। ওকে, দেখুন আমরা সব সময় মানে ডায়াগনস্টিক ইভালুয়েশন যেটা হয়, ডায়াগনস্টিক টেস্ট যেটা হয়, সেটা হচ্ছে আমরা শুরুতেই করি, ঠিক আছে। আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা ফরমেটিভ ইভালুয়েশন, মানে ফরমেটিভ কে অ্যাসেসমেন্ট বলি, ফরমেটিভ অ্যাসেসমেন্টটা সবসময় ডিউরিং করা হয়, মানে ডিউরিং টিচিং লার্নিং প্রসেস, মানে হচ্ছে টিচিং লার্নিং প্রসেস চলাকালীন। কেন চলাকালীন? যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট কেন করা, এবার আমি বলছি ফরমেটিভ অ্যাসেসমেন্টটা কি জিনিস, যেটা ওখানে ছেড়ে রেখেছিলাম। ফরমেটিভ অ্যাসেসমেন্টটা হচ্ছে যে স্টুডেন্টের উইক পয়েন্টস এবং স্ট্রং পয়েন্টস গুলো জানার পরে ওগুলোর সলিউশন দিতে হবে। ডায়াগনস্টিক পয়েন্টে উইক পয়েন্টস এবং স্ট্রং পয়েন্টস গুলো জানা হয়, বাট সলিউশন দেওয়া হয় না, জাস্ট জেনে রেখে দেওয়া হয়। এবং জেনে রেখে দেওয়া হয় কেন? কারণ ফরমেটিভ অ্যাসেসমেন্টে এসে ওখানে ডোজ দেওয়া হয়, ওখানে সলিউশন দেওয়া হয়, ওখানে সলভ করার চেষ্টা করা হয়। তো ফরমেটিভ অ্যাসেসমেন্টে আপনাদেরকে মানে ওই জিনিসটা দেওয়া হবে যে ওখানে একটা মানে প্রবলেম, যে ফরমেটিভ অ্যাসেসমেন্টের প্রথম কথা মনে রাখবেন, ফরমেটিভ অ্যাসেসমেন্ট অলওয়েজ কন্ডাক্টেড ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস, মানে টিচিং লার্নিং প্রসেস চলাকালীন ফরমেটিভ অ্যাসেসমেন্টটা দেওয়া হয়। এবার মানে ডায়াগনস্টিক টেস্টে আমরা কি করেছি, স্টুডেন্টের প্রবলেম গুলো জেনেছি, উইক পয়েন্টস গুলো জেনেছি এবং স্ট্রং পয়েন্টস গুলো জেনেছি। ওইভাবে আমরা কিছুদিন ধরে আমরা ওদেরকে ডোজ দিলাম, মানে ওদেরকে পড়ালাম, ওদেরকে কিছু মানে সলিউশন দিলাম, ওদেরকে কিছু প্রবলেমের ইয়ে দিলাম, সমাধান দিলাম, ঠিক আছে। এই যে সমাধানগুলো দিলাম, এই যে ইনপুটস গুলো দিলাম, ওদেরকে পড়ালাম, এই পড়ানোর পরে ওদের কতটা প্রোগ্রেস হয়েছে বা ইমপ্রুভমেন্ট হয়েছে, সেই জিনিসগুলো। ইয়েস বলুন। হ্যালো স্যার। বলুন বলুন। কথা একটু আটকে গেছিল মাঝে, মানে শোনা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে ওকে। ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমি ডায়াগনস্টিকটা শেষ করে দিয়েছিলাম, তারপরে ফরমেটিভ শুরু করেছিলাম, ঠিক আছে। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে, ফরমেটিভ অ্যাসেসমেন্ট সব সময় ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস। ডিউরিং কথাটাতে ধ্যান রাখবেন, ডিউরিং মানে হচ্ছে চলাকালীন, টিচিং লার্নিং প্রসেস চলাকালীন যেই অ্যাসেসমেন্ট গুলো করা হয় তাকে ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলা হয়। যেমন হচ্ছে সেশনাল টেস্ট, অ্যাসাইনমেন্ট, ইউনিট টেস্ট, মিড টার্ম এক্সামিনেশন, এই ধরনের টেস্ট গুলোকে মানে যেগুলো ছোট ছোট টেস্ট না হয় সেই ধরনের টেস্ট গুলোকে ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলা হয়। ফরমেটিভ অ্যাসেসমেন্ট করা হয়
যে ডায়াগনস্টিক টেস্টে ওদের প্রবলেমস এবং ডিফিকাল্টিস বা স্ট্রং জোনগুলো জানার পরে ওদেরকে সেইভাবে পড়ানো হয়, মানে সেইভাবে ডোজ দেওয়া হয়, সেভাবে ওদেরকে ট্রিটমেন্ট করা হয়, সেইভাবেই ওদেরকে মানে টিচিং লার্নিং প্রসেসটা ইম্পার্ট করা হয়, মানে ওদেরকে বোঝানো হয়। এবং বোঝানোর পরে প্রত্যেকটা টিচার তো একটা আশা করেন যে ওর ফলাফলের, তো একজন স্টুডেন্ট কিভাবে মানে ইমপ্রুভ করলো মানে ডেভেলপমেন্ট হলো, কতটুকু শিখলো না, এই জিনিসটা যখন মানে জানা হবে, তো এই জিনিসটাকে জানার প্রসেসটাকে বলা হয় যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। মানে একটা অ্যাসাইনমেন্ট টেস্ট নিলাম, ধরুন আপনাদেরকে কোনো একটা ইউনিটে 4টে টপিক আছে, তো 4টে টপিকের মধ্যে একটা টপিক পড়ানোর পরে আপনাদেরকে একটা ইউনিট টেস্ট নিলাম, ঠিক আছে? তো ওই ইউনিট টেস্টে আপনি কত নম্বর পেলেন, সেই নম্বরের ভিত্তিতে আপনাকে বলা হবে যে আপনার কোন পয়েন্ট কোথায় মানে আপনার থেকে গেছে স্ট্রং পয়েন্ট এবং কোথায় উইক পয়েন্ট, সেগুলো বলে দিলাম। তারপরে আবার 1 সপ্তাহ পরে আর একটা টপিক পড়িয়ে আবার টেস্ট না হলো, তো দেখা হবে যে সেখানে ইমপ্রুভ হয়েছে কি হয়নি। যদি ইমপ্রুভ হয় তাহলে এটা জেনে নিতে হবে টিচার ঠিকঠাক পড়াচ্ছেন বা মানে স্টুডেন্ট ঠিকঠাক বুঝছেন বা সিস্টেম সবকিছু আমরা যে একটা প্রসেস আছে সেই প্রসেসটা ভালোভাবে চলছে। কিন্তু যদি ডিগ্রেড হয়ে যায়, মানে যদি নিচুর দিকে মানে নেগেটিভ দিকে গ্রোথ করে, তাহলে সেটা কি হবে? তাহলে কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে, হয় স্টুডেন্টের পক্ষে কোনো প্রবলেম আছে, বা টিচারের দিক থেকে কোনো প্রবলেম আছে, বা আমাদের সিস্টেমটাতে প্রবলেম আছে, তখন ওটাকে চেঞ্জ করা হয়। ফরমেটিভ অ্যাসেসমেন্ট এই জন্য করা হয় যে কোনো কিছু যদি মানে থাকা হয় মানে ডিফেক্টিভ থাকে, সেটাকে আমরা সারিয়ে নিতে হবে বা চেঞ্জ করতে হবে। আর মানে স্টুডেন্টের পক্ষ থেকে যদি থাকে তাহলে স্টুডেন্টকে ইমপ্রুভ করবে, আর টিচারের পক্ষ মানে টিচারের দিক থেকে কোনো যদি উইক পয়েন্ট বা স্ট্রং পয়েন্ট থাকে সেগুলোকে চেঞ্জ করতে হবে। মানে যদি উইক পয়েন্ট থাকে তাহলে সেগুলোকে চেঞ্জ করতে হবে বা ইমপ্রুভ করতে হবে, আর স্ট্রং পয়েন্ট যদি থাকে তাহলে সেগুলোকে আরো স্ট্রঙ্গার বানাতে হবে। স্ট্রংগেস্ট মানে আরো স্ট্রঙ্গার বানাতে হবে। এই জিনিসটা করার জন্য ফরমেটিভ অ্যাসেসমেন্ট করা হয়। যখন ফরমেটিভ অ্যাসেসমেন্ট করা হলো, যখন একটা স্টুডেন্টকে ওর নেগেটিভ পয়েন্ট এবং পজিটিভ পয়েন্ট গুলো বলে দিলাম, তখন ওই স্টুডেন্টটা কিন্তু বেনিফিটেড হবে, মানে ওই স্টুডেন্টটা হবে মানে ইমপ্রুভ করবে, বা ওই স্টুডেন্টটা বেশি ভালো করে বুঝতে পারবে জিনিসটা এবং ভালো ডেভেলপমেন্ট করবে, ভালো তারাক্কি করবে, ভালো ইমপ্রুভমেন্ট করবে ওর লাইফে। এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা স্টুডেন্টের মানে ধরুন যে আমার কোনো স্টুডেন্টের কোনো প্রবলেম হলো, তো ওর প্রবলেমটা আমি সলভ করলাম এবং সেইভাবেই তারপরে দেখলাম যে স্টুডেন্টটা ইমপ্রুভ করেছে। তার মানে কি আমি যে সাজেশনটা দিলাম, আমি যে সলিউশনটা দিলাম, সেই সলিউশনটা কিন্তু কাজে লেগেছে, মানে সেই ডোজটা কাজে লেগেছে। আপনারা যদি ডক্টরের কাছে যান তাহলে দেখবেন আপনাদের প্রথমে ডায়াগনোজ করা হয়, গিয়ে আপনাকে লিখে দিবে এই ব্লাড টেস্ট করুন, এই টেস্ট করুন, ও টেস্ট করুন, করে দেওয়ার পরে রিপোর্ট দেখার পরে আপনাকে একটা ওষুধ দিয়ে দেবে। এবার ওষুধটা খেয়ে বলবে 7 দিন পর আসুন। 7 দিন পর যখন যাবেন তখন আপনার ইমপ্রুভমেন্টটা চেক করবে যে আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে কি হয়নি। যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলে ওই ওষুধটা দিতে থাকবে এবং ডোজটা বাড়িয়ে দিতে পারে অ্যাকর্ডিং টু দ্য নিডস এন্ড নেসেসিটিস অফ দ্য পেশেন্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে যদি ওই ওষুধটাতে কাজ না হয় তাহলে উনি কিন্তু ওষুধ চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? তো এই যে ওষুধ চেঞ্জ করে দিলেন, ওই মানে ওষুধ চেঞ্জ করা মানে টিচিং মেথোডোলজি চেঞ্জ করা, টিচিং স্ট্র্যাটেজিস চেঞ্জ করা, এই জিনিসের সাথে আপনারা ভালো করে দেখতে পারেন। তো এই জিনিস এবার 7 দিন পরে দেখলেন, তো ওর ইমপ্রুভ হয়েছে কি হয়নি নাকি ডিগ্রেড হয়েছে এই জিনিসটা দেখা হলো, তো এই জিনিসটাকে বলে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এবার ফরমেটিভ অ্যাসেসমেন্ট যখন ওই পেশেন্টটা ভালো হলো তখন কিন্তু ওই ডক্টরেরও খুশি হবে যে আমার মানে আমি যেটা সাজেশন দিলাম, আমি একটা সলিউশন দিলাম, ওষুধ দিলাম, সেই ওষুধে কিন্তু ভালো হলো। এক্স্যাক্টলি সেম কেস টিচারের জন্য, টিচারও বলবে যে আমার স্টুডেন্টের উন্নতি হলো, ইমপ্রুভমেন্ট হলো, তার মানে কি আমার মানে আমারও এটা ভালো জিনিস যে নেক্সট যদি কোনো এই ধরনের কেস আসে তাহলে আমি চোখ বন্ধ করে এই ধরনের ডোজটা আমি দিতে পারবো, এই ধরনের স্ট্র্যাটেজিটা আমি পড়াতে পারবো। এই জিনিসটাকে বলা হয় ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ওকে? এবার বলুন ফরমেটিভ অ্যাসেসমেন্ট, কেউ চ্যাট বক্সে লিখুন তাহলে বুঝতে পেরেছেন কিনা। ওকে, নেক্সট হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট।
সামেটিভ আমি কি বললাম, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট সবসময় শুরুতে করা হয়, ফরমেটিভ অ্যাসেসমেন্ট সবসময় ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস করা হয়, সামেটিভ ইভালুয়েশন সব সময় এট দ্য এন্ড অফ দ্য টিচিং লার্নিং প্রসেস করা হয়। সামেটিভ অ্যাসেসমেন্ট মানে এট দ্য টার্মিনাল, এটা হতে পারে সেমিস্টার ওয়াইজ, হতে পারে ইয়ারলি, হতে পারে 2 বছরে, হতে পারে, সে যেইভাবে হোক, কিন্তু ওটা টার্মিনাল হবে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ শেষ করে দেওয়া, নির্দিষ্ট পরিমাণ একটা কোর্স, নির্দিষ্ট পরিমাণ একটা মানে ডোজ শেষ করে দেওয়ার পরেই কিন্তু ইয়ে হয়, সামেটিভ অ্যাসেসমেন্ট করা হয়। সামেটিভ অ্যাসেসমেন্টের সব থেকে ভাইটাল পয়েন্ট আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট অলওয়েজ কন্ডাক্টেড এট দ্য এন্ড অফ দ্য টিচিং লার্নিং প্রসেস। আর আপনাদেরকে ফের আবার ওই কথাটাই বলেছি যে সামেটিভ অ্যাসেসমেন্ট যখন হয়ে গেল, মানে আপনাদেরকে যখন ফাইনাল পরীক্ষা দিলেন, ফাইনাল রেজাল্ট হয়ে গেল, তারপরে কিন্তু আপনাদের রেজাল্টটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। এবং মানে ফাইনাল রেজাল্ট যখন দিয়ে দিল, তখন কিন্তু আপনাদেরকে টিচার বলবেন না যে আরে তোমার ওই জিনিসটা উইক ছিল, ওই জিনিসটা স্ট্রং ছিল, এইভাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবেন না, সামেটিভ অ্যাসেসমেন্টে কোনোদিন দেয় না। তাই সামেটিভ অ্যাসেসমেন্ট মানে আপনারা আশা করি কনসেপ্টটা বুঝে গেছেন। আমি জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলো সামেটিভ অ্যাসেসমেন্ট বেস অফিস দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? আমি চ্যাট বক্স দেখতে পাচ্ছি না, একটু বলুন করে স্যার। দিন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ চ্যাট বক্স আমি দেখতে পাচ্ছি না, একটু রেসপন্স করে দিন প্লিজ। হ্যাঁ ফুল স্ক্রিন করা আছে স্যার। ওকে ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে। তো তাহলে এটা কি হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট আমি কি বললাম যে কন্ডাক্টেড এট দ্য এন্ড অফ দ্য টিচিং লার্নিং প্রসেস, সব সময় এটা টিচিং লার্নিং প্রসেসের শেষে ইয়ে করা হয়, কন্ডাক্ট করা হয়। সেকেন্ড হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্টে সব সময় আপনাদেরকে গ্রেড বা র্যাঙ্ক দেওয়া হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড বা A+, B+, এইভাবে আপনাদেরকে গ্রেডিং, সিবিসিএস সিস্টেমে গ্রেডিং দেওয়া হয়, বা আপনাদেরকে বলে দেবে যে গুড ব্যাড বেস্ট এগুলো বলে দেবে। বা এটাও হতে পারে যে মানে এটা সামেটিভ অ্যাসেসমেন্টটা আপনাকে এই জন্যই করা হয় যে আপনি এট দ্য এন্ড অফ দ্য টিচিং লার্নিং প্রসেস, মানে এট দ্য এন্ড অফ দ্য টার্ম মানে 6 মাসে বা 1 বছরে আপনি কতটা শিখলেন, সেই শিক্ষাটাকে আপনাদেরকে মার্কশিটের মাধ্যমে, নাম্বারের মাধ্যমে আপনাদের সামনে প্রস্তুত করা হয়, আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়। এই জিনিসটাকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট। আর আরেকটা হবে জাজমেন্টাল, এখানে আপনাদেরকে জাজমেন্ট দিয়ে দেওয়া হবে, মানে হচ্ছে যে আপনাদেরকে একটা ফাইনাল রেজাল্ট শুনিয়ে দেওয়া হবে, আপনাদেরকে এর পরে আর কোনো চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এই জিনিসটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। ওকে, নেক্সট আমি মুভ করছি। নেক্সট হচ্ছে সিআরটি, মানে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, আর এনআরটি। প্রথমটা কি বললাম, সিআরটি মানে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, সেকেন্ডটা হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট বা এনআরটি। এই দুটোকে একসাথে পড়াবো আমি, মানে এই তিনটের আমি বুঝে দিলাম যে ডায়াগনস্টিক শুরুতে, ফরমেটিভ ডিউরিং, আর সামেটিভ লাস্টে। ঠিক আছে, এবার বাকি কনসেপ্ট গুলো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে সিআরটি মানে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। ক্রাইটেরিয়া রেফারেন্স মানে ক্রাইটেরিয়া কথাটার মানে হলো, ডিকশনারি যদি মিনিং দেখেন, ক্রাইটেরিয়া কথাটার মানে হলো রুলস এন্ড রেগুলেশনস। ক্রাইটেরিয়া এই জিনিসগুলো, মানে যে ধরনের টেস্টে শুরু থেকেই মানে আগে থেকেই কোনো যদি ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়, মানে রুলস এন্ড রেগুলেশন সেট করে দেওয়া হয়,
মানে যদি প্রি ডিটারমিন্ড কোনো রুলস এন্ড রেগুলেশন সেট করে দেওয়া হয় তাহলে সেই ধরনের মানে টেস্টকে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট বলা হয়। আপনাদেরকে একটা উদাহরণের সাহায্যে আমি বুঝাতে চাই, সেটা হচ্ছে যে আপনারা গ্রাজুয়েশন সবাই করেছেন এবং মাস্টার্স করছেন বা করে নিয়েছেন। যখন গ্রাজুয়েশন করেছেন, গ্রাজুয়েশনের আপনাদের মানে শুরু থেকে মানে আগে থেকে একটা নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশন ছিল। কি রুলস এন্ড রেগুলেশন ছিল? যে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ সিলেবাস কভার করতে হবে, আপনাকে 75% অ্যাটেন্ডেন্স লাগবে, আপনাকে অ্যাসাইনমেন্ট টেস্ট, সেশনাল টেস্ট, ইউনিট টেস্ট এগুলোতে বসতে হবে। সবকিছু করলেন, তারপরে হচ্ছে যে আপনাকে পরীক্ষায় বসে পরীক্ষাতে পাস করতে হবে এবং 40% পেতে হবে। 40% যদি পান তাহলে আপনার অনার্স টিকলো। যদি 40%-এর নিচে পেয়ে যান তাহলে আপনার অনার্স টিকবে না। মানে কি, এইগুলো হলো এক একটা ক্রাইটেরিয়া আপনার জন্য আগে থেকে সেট করে দেওয়া হয়েছে। এমন নয় যে আপনি গ্রাজুয়েশনে ভর্তি হলেন তারপরে আচানক পরীক্ষার আগের মুহূর্তে হঠাৎ করে বলছে আপনাকে যে এই জিনিসগুলো আপনাদের ক্রাইটেরিয়া, এমন কিন্তু নয়। আগে থেকে এগুলো সেট করা থাকে, এগুলো সেট করতে থাকে, করা হয়ে থাকে। যখন প্রি ডিটারমিন্ড রুলস এন্ড রেগুলেশনস সেট করা থাকে তখন সেই জিনিসগুলো মানে সেই ধরনের এবং ওই বেসিসে ওই ক্রাইটেরিয়া গুলোর বেসিসে, অন দা বেসিস অফ দা প্রি ডিটারমিন্ড ক্রাইটেরিয়া ইউ উইল বি টেস্টেড। মানে আপনাদেরকে ওই যে সেট ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া গুলোর উপরে ভিত্তি করে যখন আপনাকে পরিমাপ করা হবে, আপনাকে মেজার করা হবে, আপনাদেরকে মাপা হবে, আপনাদের নলেজকে মাপা হবে, আপনাদের নলেজকে পরিমাপ করা হবে, আপনাদের নলেজকে ইভালুয়েট করা হবে, আপনাদের নলেজকে টেস্ট করা হবে, তখন সেই ধরনের টেস্টকে বলা হয় ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। বুঝতে পেরেছেন? আপনাদেরকে মানে পুরোপুরি জিনিসটা দেখাবো, তার আগে এটা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের একটা কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট। মানে নর্ম রেফারেন্স টেস্ট যেটা হচ্ছে যে মানে এটা নর্মাল টেস্ট। এইভাবে যে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন ছিল, কিন্তু মানে নর্ম রেফারেন্স টেস্টে সেরকম হার্ড এন্ড ফাস্ট কোন রুলস এন্ড রেগুলেশন থাকবে না। যদি আপনাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাতে চাই তাহলে এইভাবে হবে যে আপনারা এন্ট্রান্স টেস্টের মাধ্যমে মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছেন। এন্ট্রান্স টেস্টের সময় বা আপনাদেরকে আরো যদি এক্সাম্পল দিই তাহলে যে কোনো লোয়ার ডিভিশন ক্লার্ক গুলো যেগুলো হয়, সেই মানে যেগুলো কম্পিটিটিভ এক্সামস আমরা বলে থাকি, সেগুলোতে আপনাদেরকে সিলেবাস দেওয়া হয়, বাট হার্ড অ্যান্ড ফাস্ট রুলস সিলেবাস থাকে না। মানে সেখানে একটা আপনাদেরকে এরিয়া দিয়ে দেওয়া হলো যে আপনাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি চেক করা হবে, আপনাদের টিচিং অ্যাপটিটিউড চেক করা হবে, আপনাদের ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস চেক করা হবে, কিন্তু কোন ম্যাথ গুলো জিজ্ঞেস করা হবে, কোন টিচিং অ্যাপটিটিউড গুলো জিজ্ঞেস করা হবে, এই জিনিসগুলো কিন্তু বলা হয় না। এই জিনিসগুলো কিন্তু বলা হয় না। মানে কি, যে এখানে আপনার একটা ওভারঅল থাকবে, ঠিক আছে, বাট নির্দিষ্ট পরিমাণ একটা সিলেবাস থাকবে না, মানে কোনো একটা ক্রাইটেরিয়া নাই, মানে এক্সাক্ট নাই। সেকেন্ড কথা হচ্ছে যে ধরুন 10টা সিট আর হাজারটা মানে হাজার জন পরীক্ষা দিতে বসলেন, কম্পিটিটিভ এক্সামটাতে বসলেন। তো যেমন আমরা মানে এটাকে কম্পেয়ার করছি, দেখুন হ্যাঁ, আমরা যখন গ্রাজুয়েশনে পড়ছি তখন আমরা 40% পেলেই কিন্তু আমাদের অনার্স টিকে গেল, কিন্তু তামিল কত পেল, নুরুল কত পেল, ইয়াসমিন কত পেল, এর সাথে আমার কোনো দেখার দরকার নাই, ঠিক আছে, বা রোজিনা খাতুন কত পেল আমার দেখার বিষয় নাই। আমি 40% পেলাম মানে আমার অনার্স টিকে গেল। মেহেরুল সর্দার 40% পেলো মানে অনার্স টিকে গেল। কেউ 34% পেলো মানে ওর অনার্স টিকলো না। দ্যাটস অল। মানে কারো সাথে কারো কম্পিটিশন নাই, আমরা যারাই 40% পাবে তারাই মানে অনার্স টিকে গেল। বাট আমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সামসে যাই তখন কিন্তু ধরুন 10টা সিট আছে আর 1000 জন বসেছে, 999 জনই পেয়ে গেল 40-এর উপরে, সবাইকে কি হবে না। কম্পিটিটিভ এক্সামসে কোনো একটা লিমিট, মার্কসের লিমিট সেট করা হয় না। কম্পিটিটিভ এক্সামসে টপ যতটা ওদের দরকার টপ জনকে নিয়ে নেবে, 10 জনকে চাকরি দিবে,
তো 1000 জন বসেছে, 1000 জনের মধ্যে টপ 10 কে নিয়ে নেবে। সে তার যে ওই টপ 10 এর কাট অফ যেটা হবে, সেই কাট অফটা 99 আসতে পারে, আবার অনলি 9 আসতে পারে, 30 আসতে পারে, 50 আসতে পারে, 70 আসতে পারে, 80 আসতে পারে, হোয়াট এভার ইট মে বি। ওকে, তাই এখানে কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা রুলস ছিল না, হার্ড অ্যান্ড ফাস্ট রুলস ছিল না যে এতটা পার্সেন্টেজ পেতেই হবে। যখন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস থাকবে না, তখন সেই জিনিসটাকে বলা হয় নর্ম রেফারেন্স টেস্ট। আর যখন হার্ড অ্যান্ড ফাস্ট রুলস থাকবে, তখন সেটাকে বলা হয় ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে একটা নির্দিষ্ট পরিমাণ সিলেবাস কভার করা হয়, কিন্তু নর্ম রেফারেন্স বেসডে সিলেবাসের কোনো মা বাপ থাকে না, মানে লেংদি সিলেবাস হয়। এই ধরনের জিনিসটাকে নর্ম রেফারেন্স টেস্ট বলে। এবার চলুন আমি যেটা নোটস বানিয়েছি সেই নোটস গুলোর এক একটা পয়েন্টস আপনাদেরকে বুঝাচ্ছি কি যে কিভাবে হবে। ওকে, দেখুন এই দুটোকেই দেখুন। প্রথমে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট মানে ক্রাইটেরিয়া, হ্যাঁ, যেটাতে প্রি ডিটারমিন সেট অফ রুলস, রেগুলেশনস এন্ড ক্রাইটেরিয়া থাকবে। এনআরটি তে চলুন, এনআরটি তে দেখুন নো প্রি ডিটারমিন সেট অফ রুলস, রেগুলেশনস অর ক্রাইটেরিয়া। সিআরটি তে দেখুন টু অ্যাটেইন সেট অফ এইমস এন্ড অবজেক্টিভস। আমরা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট কেন করি? ক্রাইটেরিয়া রেফারেন্স এই জন্য করি যে আমরা যখন বিএ এমএ তে পড়ি তখন কতটা সিলেবাস আমরা কভার করলাম ওইটা নাম্বারের মাধ্যমে আমরা জানতে পারি। ধরুন কেউ পেলো 80%, তার মানে এটা মেনে নেওয়া হয় বা এটা এগ্রি করে নেওয়া হয় যে ও সিলেবাসের 80% এরিয়াতে ও খুব ভালো করেছে, 20% এরিয়া পারেনি। এবার কেউ যদি 70% পায়, তাহলে ও জেনে নিতে হবে 70% সিলেবাস ও জানে, মানে ভালো মাস্টারই আছে, কিন্তু 30% জানে না। তো আমাদের যখন সিলেবাস পড়ি, মানে গ্রাজুয়েশন বা এমএ পড়ি, তখন অলরেডি আমাদের মাথায় একটা উদ্দেশ্য থাকে যে একজন একজন স্টুডেন্ট এই জিনিসগুলো পড়ার পরে ওরা জানতে পারবে এবং এগুলোর ব্যাপারে ওদের নলেজ থাকবে। এই জিনিসটাকে বলা হয় টু সেট অফ এইমস এন্ড অবজেক্টিভস, মানে এইমস এন্ড অবজেক্টিভস গুলোকে অ্যাচিভ করার জন্য। তারপরে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে নো কম্পিটিশন অ্যামং দ্য লার্নার। ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে কোনো ধরনের কম্পিটিশন হয় না। আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে পরে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। ক্রাইটেরিয়া টেস্ট মানে আপনাদেরকে যেটা এক্সাম্পল দিলাম যে সিম্পল গ্রাজুয়েশন পাস বা এমএ পাস করার জন্য আমাদেরকে কিন্তু কোন ধরনের মানে কে কত পেলো এটা দেখার বিষয় নাই। আমি 40% পেলাম মানে আমার অনার্স টিকে গেল, ঠিক আছে? আমি 40% পেলাম মানে আমার অনার্স টিকে গেল। তাই এখানে বলা হয় যে এখানে নো কম্পিটিশন অ্যামং দ্য লার্নার। কিন্তু যখন নর্ম রেফারেন্স টেস্টে যাবেন, মানে কোন কম্পিটিটিভ এক্সামসে যাবেন, তখন কিন্তু আপনার কম্পিটিশন হবেই। মানে 1000 জন বসেছে পরীক্ষা দিতে, 10 জন নেবে, আপনাকে তো কম্পিটিশন করতে হবে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, না হলে তো আপনি গেলেন, আপনি তো চাকরি পাবেন না। কম্পিটিশন, তাই অন্যজনের সাথে কম্পিটিশন যে আপনার থেকে ওরা কতটা এগিয়ে গেল, ঠিক আছে? তো এই জিনিসটা, তাই নর্ম রেফারেন্স টেস্টে কম্পিটিশন হয়, আর সিআরটি তে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে কম্পিটিশন হয় না। আমরা যখন বিএ এমএ এগুলোতে পড়ি তখন একটা লিমিটেড সিলেবাস থাকে, সে যত বড়ই সিলেবাস হোক না কেন, যত বড়ই হোক, ওটা আমাদের সামনে কিন্তু অতটুকুই, তাই এটা লিমিটেড। কিন্তু এটা মানে এনআরটি তে কোন যেটা সিলেবাসের লিমিটেশন, সেই সিলেবাসের লিমিটেশনটা থাকে না, ঠিক আছে? সিআরটি তে মানে গুটি কয়েক স্টুডেন্টকে, মানে কোন ক্লাসে ধরুন যে এমএ বিএ তে এগুলোতে কি হয়, শুধুমাত্র গোল্ড মেডালিস্ট যে হয় 1 নম্বর, তাকে বলা হয় যে এ ফার্স্ট হয়েছে, একে গোল্ড মেডালিস্ট, একে গোল্ড মেডেল দেওয়া হবে, মানে 1 নম্বর র্যাঙ্কটাই দেওয়া হয়। আমরা যখন স্কুলে পড়তাম তখন শুধু 1 2 3 কে রোল নাম্বারটা দেওয়া হতো, বাকি মানে র্যাঙ্ক দেওয়া হতো, বাকিদের আর কোনো খোঁজ থাকতো না। বলতে আরে ফার্স্ট সেকেন্ড থার্ড বয় আমাদের, ফার্স্ট সেকেন্ড থার্ড গার্ল আমাদের স্কুলের, এইভাবে বলা হয়। তো সিআরটি তে মানে র্যাঙ্ক শুধুমাত্র গুটি কয়েক স্টুডেন্টকে দেওয়া হয়, কিন্তু মানে নর্ম রেফারেন্স টেস্টে সবাইকে কিন্তু র্যাঙ্ক দেওয়া হয়। যখন আপনি আইএস বা ইউপিএসসির পরীক্ষাগুলো দেখবেন,
তখন ওদেরকে র্যাঙ্ক অনুযায়ী কিন্তু বলে আরে এত র্যাঙ্ক করেছে অত র্যাঙ্ক করেছে, সবার কিন্তু র্যাঙ্ক হয় একটা, ঠিক আছে। ছোট মোটো টেস্ট গুলোতে হয় না, ছোট মোটো টেস্ট গুলোতে জাস্ট এমনি দিয়ে দেয়, কিন্তু বড় বড় টেস্ট গুলোতে হয় এটা, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে একটা লিমিটেড নাম্বার অফ টেস্ট টেকার্স থাকে। ধরুন আপনি মাস্টার ডিগ্রি করছেন যে কোনো সাবজেক্টে, তো সেখানে একটা লিমিটেড সিটস আছে, লিমিটেড পরিমাণ স্টুডেন্টস থাকবে, তো তার বেশি কিন্তু ওই টেস্টে ওই পরীক্ষাটা দিতে পারবে না। কিন্তু নর্ম রেফারেন্স টেস্টে যতজনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সবাই বসতে পারে, তাই এখানে অনেক বেশি লার্জ নাম্বার অফ টেস্ট টেকার্স হয়, হ্যাঁ। আর এক্সাম্পল দিয়ে দিয়েছি, সিআরটির এক্সাম্পল হচ্ছে যে বিএড এমএড বিএড মাস্টার ডিগ্রি এগুলো পাস করা। আর যেগুলো মানে এখানে নর্ম রেফারেন্স টেস্টে যেটা এক্সাম্পল দিয়েছি সেটা হচ্ছে বিএড এমএড এটসেট্রা এন্ট্রান্স টেস্ট, মানে এমএড এর এন্ট্রান্স টেস্ট। ধরুন যে আমরা যখন এমএড বা বিএড এর এন্ট্রান্স টেস্ট দিতে যাই, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির কথাই যদি আমি ধরে নিই, তাহলে বিএড এ কম করে 2 থেকে 3 হাজার স্টুডেন্ট পরীক্ষাতে বসেন, তার মধ্যে 120 জন মানে টপ 120 জন সিলেক্টেড হন, তার বেশি হন না। এমএড এ 50টা সিট আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে, বাট এমএড এ টিচার মানে স্টুডেন্ট বসেন 800-900 জন স্টুডেন্ট বসেন, মানে ওদের মধ্যেকার মানে ওখানকার মধ্যে মানে যারা ক্রিম মানে টপ 50 কে ইয়ে করে নেওয়া হয়, সিলেক্ট করে নেওয়া হয় সেই কোর্সে অ্যাডমিশনের জন্য। ওকে, আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে, আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আপনি তো এনআরটি আর সিআরটি বলে দিলেন, কোনো কম্পিটিশন থাকে না, সিআরটি তে ইয়ে থাকবে প্রি ডিটারমিন ক্রাইটেরিয়া থাকবে আর এনআরটি তে থাকবে না, তাহলে আমরা যে নেট জেআরএফ এর পরীক্ষাটা দিতে যাব স্যার, এটা তো আমাদের ক্রাইটেরিয়া আছে যে মাস্টার ডিগ্রি থাকতেই হবে, মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, মাস্টার্সে তারপরে আরেকটা কি জিনিস যে আমাদের 55% মার্কস থাকতে হবে, এবং মানে আরেকটা জিনিস যে আমরা যখন নেটটা দিলাম তখন ওবিসিদের 35% পেতেই হবে, আর জেনারেলদের 40% পেতেই হবে, না হলে ওদেরকে কাউন্ট করা হবে না। আপনাদের কিন্তু কোশ্চেন আসতে পারে মাথায়, তো তার জন্য এই কোশ্চেনটা ক্লিয়ার করার জন্য বলছি। দেখুন, যখন আমরা ইউজিসি নেট বা এনটিএ নেট দিতে যাচ্ছি, তার জন্য আমাদের সামনে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করার পরে আমাদের নেক্সট স্টেপ যেটা হচ্ছে সেটাতে কিন্তু কম্পিটিশন, যে টপ 6% কে নেট দেওয়া হবে, নেট কোয়ালিফাই করানো হবে, ঠিক আছে। আর যতজন নেট কোয়ালিফাই করলো তার টপ 6% কে ইয়ে দেওয়া হবে, মানে জেআরএফ দেওয়া হবে। এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনটা হওয়ার কারণে এটা এনআরটি তে চলে এলো, ঠিক আছে। আর এই যে কিছু ক্রাইটেরিয়া থাকার জন্য এটা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের মধ্যেও চলে এলো। তাই এই ধরনের টেস্ট যখন মানে আপনারা দেখতে পাবেন যেটাতে দুই ধরনের টেস্টের ক্যারেক্টারিস্টিক্স গুলোই এখানে ইমপ্লাইড, মানে দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলোই দেখা যাচ্ছে, তখন সেটাকে মিক্সড বলতে পারেন আপনি, ঠিক আছে। তবে কোয়েশ্চেন যখন আপনাদেরকে করা হবে তখন কিন্তু যদি জিজ্ঞেস করা হয় আপনাদেরকে যে কোয়েশ্চেনে যে এনটিএ নেট ইজ এ কাইন্ড অফ টেস্ট, তখন আপনাদেরকে দুটোর মধ্যে একটাই দেওয়া হবে, একটাই দিব ওরা, হয় এনআরটি দেবে বা সিআরটি দেবে, ঠিক আছে। বাকি আর কোন 3টে অপশন তুলে দেবে, তখন আপনারা একটা চুজ করে নিলেন, বেসিক্যালি এনআরটি চুজ করবেন আপনারা। যদি আপনাদের কাছে দুটোই অপশন থাকে এনআরটি এবং সিআরটি, আর দুটো ফরমেটিভ আর সামেটিভ থাকলো, তখন কিন্তু আপনারা এনআরটি চুজ করবেন, ঠিক আছে। যদি এনআরটি সিআরটি আর একটা থাকলো, আর একটা মিক্স থাকলো, তাহলে কিন্তু মিক্সটা চুজ করবেন। হ্যাঁ মেহরুল সরদার, কিছু বলতে চাইছেন আপনি, বলুন। বলছি স্যার, এখানে তো যেহেতু আমাদের ওই এলিজিবিলিটি গুলো যেমন মাস্টার্স লাগবে বা 55% লাগবে, তো এটা একটা যে লিমিটেড, মানে আমি এই পর্যন্ত পেলে তবে আমি চান্স পাবো, একটা ক্রাইটেরিয়া আছে, তো সেই ক্ষেত্রে আমার কনফিউশনটা হচ্ছে। এই কথাটা এই জন্য আমি কোশ্চেন গুলো আপনাদেরকে বলে দিলাম, যে যখন আপনি মানে আমি জানি যে এই ধরনের কোশ্চেন আসবে আপনাদের মাথায়, তো তাই আমি বললাম যে যখন এই ধরনের কোন টেস্ট দেখবেন যেখানে আপনি দুটোরই ক্যারেক্টারিস্টিক্স খুঁজে পাবেন, তখন সেটাকে মিক্স বলা হয় জেনারেলি, ঠিক আছে। কিন্তু যখন আপনাকে কোশ্চেন দেওয়া হয় তখন এইভাবে দেওয়া হয় না, তখন যদি মানে মিক্স থাকে তাহলে হয় একটাই দেওয়া হবে, যেমন আপনাকে যদি এনটিএ নেট জিজ্ঞেস করা হয় তাহলে একটাই দিবে অপশনে, হয় মানে দিবে এনআরটি দিবে, না সিআরটি দেবে,
ঠিক আছে। আর যদি দুটোই দেয় তাহলে আপনি এনআরটিটা চুজ করবেন, মানে মিক্স যদি অপশনে না থাকে। আর যদি মিক্স থাকে, মিক্স অপশন যদি থাকে, এনআরটি থাকলো, সিআরটি থাকলো, আর মিক্স মিক্স রেফারেন্স টেস্ট থাকলো, তাহলে কিন্তু মিক্সটা চুজ করবেন। কিন্তু মিক্স বলে কোনো টেস্টের টাইপ হয় না, মিক্স বলে কোনো টাইপ নাই, তাই আপনি এনআরটিটা চুজ করবেন। আর যদি এনআরটি মানে এনআরটি বা সিআরটির মধ্যে যে কোনো একটা থাকে তাহলে তো কোনো প্রবলেমই নাই, যে কোনো একটা চুজ করে নেবেন আপনি। হ্যাঁ বুঝতে স্যার, পারছেন? স্যার বলছিলাম বুঝতে পেরেছি, কিন্তু এখানে আমার আর একটু মানে কনফিউশন সামান্য আছে। সেটা হলো বলুন না। মানে হ্যাঁ বলুন। হ্যাঁ, যেহেতু মানে আপনি বলেছেন যে সিআরটি যেটা, সেটাতে হচ্ছে আমাদের লিমিটেড সিলেবাস বা সবকিছু লিমিটেড আছে, একটা ক্রাইটেরিয়া লিমিটেড। তো হ্যাঁ আর নর্মেটিভের ক্ষেত্রে মানে কোনো লিমিট নেই, সেটা আনলিমিটেড, আপনি যেটা বললেন বুঝলাম। তো হ্যাঁ সেক্ষেত্রে আমাদের এনটিএ নেটটা তো আমার মনে হচ্ছে মানে একটা লিমিটেড এর মধ্যে, ওই জন্য এই জায়গাটা একটু কনফিউশন হচ্ছে। হ্যাঁ, আপনি আনমিউট থাকুন, আপনি আনমিউট থাকুন, ভালো হবে আমার আমার পক্ষে অ্যান্সার করার জন্য। হ্যাঁ, দেখুন আপনার এনটিএ নেটের যেটা সিলেবাস, সেটা আপনাদেরকে মনে হচ্ছে যে মানে লিমিটেড, বাট লিমিটেড নয়। আপনাদেরকে ওই জন্য এক্সাম্পল দিয়ে বুঝালাম শুরুতেই, যে ধরুন আপনাকে টিচিং অ্যাপটিটিউড বলে দিল, টিচিং অ্যাপটিটিউডের কোনগুলো পড়বো, হায়ার এডুকেশন আপনাদেরকে দিয়ে দিয়েছে। হায়ার এডুকেশন আপনি বলতে পারবেন যে এই মানে এই টপিক গুলো থেকে সিলেবাস কভার হবে না, স্যার বলতে পারবেন। কিন্তু স্যার কিন্তু এখানে আমাদের ধরুন যে টিচিং অ্যাপটিটিউডটা আছে, এখানে কিন্তু আমাদের টিচিং অ্যাপটিটিউডের মধ্যে যে সাব ইউনিট গুলো আছে, যেমন ধরুন ইভালুয়েশন বা মানে আপনাদের টিচিং এইডস বা টিচিং অবজেক্টিভস, এই যে একটা লিমিটেড করা আছে, এগুলো তো আমার কাছে লিমিটেড মনে হচ্ছে। হ্যাঁ, আপনার কাছে লিমিটেড মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু মানে এটা অ্যাকচুয়ালি লিমিটেড নয়। লিমিটেড বলতে লিমিটেড ইন দা সেন্স মানে এটা প্রচুর বড়, আমরা এক্সাক্ট বুঝতে পারবো না। কিন্তু আপনারা আপনাদের এম এর সিলেবাস এবং নেটের মানে এই যে নেটের সিলেবাস, সেটাকে কম্পেয়ার করুন, যে এম এ তে আপনাদেরকে যে টপিক গুলো বলে দিত ওই টপিক গুলোই কভার করা হবে এবং ওই টপিক গুলোর ক্ষেত্রে মানে ওই টপিক গুলো থেকেই কোয়েশ্চেন করা হবে। কিন্তু এনটিএ নেটে যখন যাবেন তখন আপনার যে মানে ইয়েতে আছে টিচিং এইডস এর কথা বললাম, টিচিং এইডস ধরুন আপনাদেরকে জাস্ট বলে দিয়েছে টিচিং এইডস আসবে, মানে টিচিং অ্যাপটিটিউডের একটা সাব ইউনিটস ওরা কিন্তু দেয়নি যদিও, ঠিক আছে, যে ওরা আপনাকে দেয়নি টিচিং এইডস এর সাব ইউনিটস গুলো, আপনি নিজে নিজে বানিয়ে নিয়েছেন বা কোনো বাজার নোটসে আপনি পেয়ে গেছেন, ঠিক আছে। মেন কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে যে আপনি ধরুন টিচিং এইডস এ যাচ্ছেন, টিচিং এইডস এর এতগুলো পার্সপেক্টিভ আছে আপনি বুঝতে পারবেন না, মানে অনেকগুলো পার্সপেক্টিভ আছে, কোথা থেকে জিজ্ঞেস করবে আপনি কিন্তু জানেন না। তাই এর সিলেবাসটা কোনো রকমের মানে লিমিটেড নাই, এর সিলেবাসটা অনেক আচ্ছা, বড়। বুঝতে পেরেছি এবার ক্লিয়ার। হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ক্লিয়ার স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ, কি ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, তো আর কারো যদি কোয়েশ্চেন থাকে তাহলে বলুন, আর একটাই টাইপস আছে, তাহলে আমি নেক্সটে চলে যাব। हेलो, वालेकुम सलाम जी, बोलिए क्या हुआ। हाँ हाँ, मैं 10 मिनट के अंदर आ रहा हूँ, ठीक है, 5:15 बजे आ रहा हूँ। जी जी बोलिए। ओके ओके। हेलो। হ্যাঁ, নেক্সট নেক্সট হচ্ছে যেটা নেক্সট এবং লাস্ট, সেটা হচ্ছে সিসিই, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। মেহরুল সরদার, আপনি বলুন ডায়াগনস্টিক টেস্টটা একটু রিপ্লাই করুন, আমাকে ভালো লাগবে। মেহরুল সরদার, হ্যাঁ হ্যাঁ বলুন। ডায়াগনস্টিক টেস্ট কখন করা হয়, কন্ডাক্ট বলুন। মানে এটা হচ্ছে কোনো স্টুডেন্টকে প্রথমে ধরুন যে আপনি তাকে টেস্ট করছেন মানে একদম শুরুতেই ইনিশিয়ালে। ওকে ওকে, গট দা পয়েন্ট। তো কোনো কিছু ধরলেন যে আমাকে ধরুন আমাকে এই যেমন শুরুতে বললেন যে আপনারা কেউ অ্যাসেসমেন্ট বা মেজারমেন্ট বা ইভ্যালুয়েশন জানেন কি না, মানে ওটা কেউ যদি জানে সেটা আপনি দেখে নিচ্ছেন যে কতজন জানে বা জানে না, মানে আপনি প্রি প্রি মানে শুরুতে যেগুলো জেনে নিচ্ছেন যে স্টুডেন্টরা কতটুকু জানে বা জানে না, এটাই। আর ফর্মেটিভ কখন করা হয়। ফরম্যাটিভটা হচ্ছে আপনার মানে এটা মিডিল পজিশন, যেমন ধরুন আমি কোনো একটা এক্সাম দিলাম তো সেটাকে কেমন পেলাম। হ্যালো। হ্যাঁ, চলাকালীন। হ্যাঁ হ্যাঁ, মানে চলাকালীন। তো সেক্ষেত্রে ধরুন যে আপনার আমি একটা পরীক্ষা দিলাম, খারাপ পেলাম, বা তারপরের পরীক্ষা আপনি কিছু একটা ম্যাটেরিয়ালস দিলেন বা আমি ভালো করে পড়লাম, পড়ে আরেকটু ভালো করলাম, তো এই যে প্রোগ্রেস হচ্ছে, যে এই প্রসেসটাকে আমাদের মানে ফরমেটিভ বলা হচ্ছে। ফর্মেটিভ কখন করা হয়। সামেটিভ এট দ্য এন্ড অফ দ্য টিচিং লার্নিং প্রসেস। At the end, তো
প্রসেস। মানে আমরা যেটা, যেমন আমরা একটা সেমিস্টার বা আমাদের একটা কোর্স কমপ্লিট হওয়ার পর যেমন আমরা সিজিপিএ পেয়ে যাচ্ছি, যে গ্রেড পেয়ে যাচ্ছি, যে একেবারে মানে মূল্যায়ন হয়ে যাচ্ছে আমাদের শেষে, যে আমাদের পর আর কিছু থাকছে না করার, সেটাকে আমরা সামেটিভ বলতে পারছি। ওকে, কন্টিনিউয়াস মানে কি? কি স্যার? কন্টিনিউয়াস যেটাকে আমরা কন্টিনিউ, কন্টিনিউয়াস, হ্যাঁ বাঙালিরা যেটা কন্টিনিউয়াস বলি আমরা, মানে এটা চলছে, যেটা মানে চলে অটোমেটিক, সেটাকে কন্টিনিউয়াস। এক্স্যাক্টলি আমি এই কথার এই পয়েন্টে আপনাদের কাছে জানতে চাইছিলাম যে দেখুন ডায়াগনস্টিকের শুরুতে, ফর্মেটিভ হয়, মিডিলে, সামেটিভ হয়, মানে লাস্টে, এটার এক একটা টাইম পিরিয়ড আছে। কিন্তু কন্টিনিউয়াস মানে সিসিই, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন, যেটা সেটা শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় যেটা চলবে সেটাকে বলা হয় কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। মানে শুরু থেকে শুরু হবে, লাস্টে গেলে লাস্ট হবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যেই ধরনের ইভালুয়েশনটা করা হয় সেই ধরনের ইভালুয়েশনকে বলা হয় কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। আপনাদেরকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেবো এর সম্বন্ধে, তাহলে আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যারা ডিপিএস এ পড়েছেন, মানে দিল্লি পাবলিক স্কুল বা কেন্দ্রীয় বিদ্যালয়ে বা নবোদয় বিদ্যালয়ে বা আর্মি পাবলিক স্কুলে পড়েছেন, আমি স্টেট বোর্ডের এক্সাম্পল দিলাম না, কারণ স্টেট বোর্ডে এটা শুরু হয়নি। ওকে, তো এই স্টেট মানে এই স্কুলগুলোতে কি করা হয়, যে একটা স্টুডেন্ট স্কুলে এসেছে, তার কারিকুলার, কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার, মানে সে কতটা পড়াশোনা করলো, কতটা খেলাধুলা করলো, কতটা ট্যুর এক্সকারশন করলো, এই জিনিসগুলো তো লেখা হবেই, মানে এগুলোর ইভালুয়েশন করা হবেই, ঠিক আছে। মানে তার থেকেও বেশি কি করা হয় শুনুন, তার থেকে মানে সিসির আন্ডারে, যেটা সিসিই 2009 সালে লঞ্চ হয়েছিল, 2012 সালে আবার বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো একটা মানে ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়নি তাই। তো এই সিসিতে বলা হয় যে একটা বাচ্চা ওর যখন স্কুলে এসেছে, তো ওর শুজ যেটা পরে এসেছে, শুজটা পলিশ আছে কি নাই, সেই জিনিসটা একজন টিচারকে ইভালুয়েট করতে হবে। ও নখ গুলো কেটে এসেছে কি আসেনি, এই জিনিসটা ওকে ইভালুয়েট করতে হবে। ওর চুলগুলো ভালো করে কাটা আছে কি নাই, এই জিনিসটা ইভালুয়েট করতে হবে। ও মানে হ্যান্ড রাইটিং কেমন, এই জিনিসটা ইভালুয়েট করতে হবে, ঠিক আছে। ও চুলগুলো মানে সিথি করে এসেছে কি আসেনি, সেই জিনিসটা ইভালুয়েট করতে হবে। শার্ট প্যান্ট গুলো মানে প্রেস করা আছে কি না, এই জিনিসগুলো ইভালুয়েট করতে হবে। তাহলে কি হবে, যে মানে কিন্তু এই জিনিসগুলোর মার্কস, মানে চুল কেটেছে, ভালো লিখেছে, এই জিনিসগুলোর মার্কস কিন্তু মার্কশিটে দেওয়া হয়, বাট জুড়া হয় না, মানে একাডেমিক ক্যারিয়ারে মানে কাউন্ট হয় না, ঠিক আছে। তো ইচ এন্ড এভরি অ্যাসপেক্টস অফ দ্য লার্নার যদি ইভালুয়েট করা হয়, মানে অ্যাসেস করা হয় বা টেস্ট করা হয়, তাহলে সেই ধরনের জিনিসকে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন বলা হয়। কন্টিনিউয়াস মানে কি বললাম, যে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে যখন একটা বাচ্চা স্কুলে যখন ভর্তি হলো তখন থেকে ওর শুরু হলো, আর স্কুল একটা কোর্স শেষ করা পর্যন্ত ওই টেস্টটা চলতে থাকে, তার জন্য এটাকে কন্টিনিউয়াস বলা হয়। সেকেন্ড হচ্ছে কম্প্রিহেনসিভ কথাটার মান হলো বড়, বৃহৎ আকারে, বিশাল আকার, ঠিক আছে, বড় আকারে। তো এটাই যে দেখুন, ওকে আমি স্ক্রিনশট দিচ্ছি, মানে আমি শো করছি, হ্যাঁ। তো সিসিতে কি করা হয়, যে মানে ওর যেটা এক্সট্রা জিনিস, মানে শার্ট প্যান্ট চুল নখ, এগুলো দেখার কি ইচ্ছা, কি দরকার, আমাদের কোনো টিচারের দরকার নাই, কিন্তু দেখা হয়, ঠিক আছে। আমরা কি পড়লাম সেটাও দেখা হয়, আমরা কতটুকু ভালো করলাম, মানে খেলাধুলা করলাম সেটাও দেখা হয়, আমরা টিচারদের সাথে কিভাবে কথা বললাম সেটাও দেখা হয়। যখন সব রকমের জিনিস ইভালুয়েট করা হয় কোন স্টুডেন্টের, তখন সেই জিনিসকে বলা হয় কম্প্রিহেনসিভ। তাই এর নাম হচ্ছে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। আপনাদেরকে এক একটা করে পয়েন্টস গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়। কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন যেটা হচ্ছে, যে কন্ডাক্টেড থ্রু আউট দ্য একাডেমিক ইয়ার, মানে শুরু থেকে শেষ পর্যন্ত একদম থ্রু আউট। এবার এখানে কি কি ইভালুয়েট করা হয়, কারিকুলার অ্যাক্টিভিটিস ইভালুয়েট করা হয়, কো কারিকুলার করা হয়, এক্সট্রা কারিকুলার করা হয়। এগুলোর পার্থক্য এখন টাইম নাই তাই বুঝাতে পারবো না, মানে এগুলোর আলাদা আলাদা আবার ইয়ে আছে। আর ওভারঅল ইভালুয়েশন, এখানে সবকিছু ইভালুয়েট করা হয়। সিসিই যেটা হয়েছিল, সিসিই 2009 সালে ইমপ্লিমেন্ট করেছিল কেন্দ্র সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইউপিএ গভর্নমেন্ট, এটা ইমপ্লিমেন্ট করেছিল সিসিই। বাট আনফরচুনেটলি
ডিউ টু দ্য মানে ইমপ্রপার ইমপ্লিমেন্টেশন অফ সিসিই ইন দ্যাট ইয়ার 2012 সিসিই হ্যাজ বিন স্টপড। মানে সিসিই কে আবার স্টপ করে দেওয়া হয়েছিল 2012-তে, কারণ এর প্রপার ইমপ্লিমেন্টেশন হয়নি বা প্রপার ইভালুয়েট হয়নি, তাই। এইটা হলো সিসিইর কনসেপ্ট। এবার বলুন, আজকে মানে এতটুকুই আমার মানে পড়ানোর ছিল, টার্গেট ছিল। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা বলে দেন। নাসরিন রুমি একটু আনমিউট করুন, তাহলে আমি আপনাকে ভালোভাবে অ্যান্সারটা দিতে পারবো, কারণ মেসেজ আমি বুঝতে পারছি না। স্যার, সিসিইর যে প্যারামিটার গুলো আছে ওই প্যারামিটার গুলো কি কি, মানে কোন কোন প্যারামিটারের বেসিসে সিসিই করা হবে? ওকে, আপনি আনমিউট থাকুন, স্টার আনমিউট। আমি যেটা Okay, sir. সেকেন্ড পয়েন্টে লিখেছি আপনাকে, যে কারিকুলার অ্যাক্টিভিটিস। কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আপনি কি পড়লেন কি না পড়লেন এগুলো, মানে সিলেবাস রিলেটেড। কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে যেগুলো আপনি খেলাধুলা করলেন, গেমস, ফিজিক, তারপরে একটা কি বলেন ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এই জিনিসগুলো আমাদের সিলেবাসে কিন্তু A to Z পয়েন্ট গুলো লেখা থাকে না, তবুও কিন্তু এইগুলো নাম্বার পাই। এটা একটা প্যারামিটার, মানে স্টুডেন্টের কারিকুলার দেখা হবে, মানে সিলেবাস কতটা পড়লো না পড়লো, কতটা নলেজ গেইন করলো, এটা দেখা হবে, এটা একটা প্যারামিটার। সেকেন্ড প্যারামিটার হচ্ছে যে মানে কো কারিকুলার মানে হচ্ছে গেমস বা স্পোর্টস, মানে আপনি যে ফুটবল ভালো খেললেন, ক্রিকেট ভালো খেললেন, ব্যাডমিন্টন ভালো খেললেন, এগুলো আপনার সিলেবাসে শুধু থাকে যে আপনার একটা গেমস স্পোর্ট কো কারিকুলার অ্যাক্টিভিটিস হতে হবে। এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা কি হবে আমরা জানি না। নাসরিন রুমি, আপনি যখন স্কুলে পড়তেন তখন দেখেছিলেন, তখন আপনি যেতেন নিয়ে, আমিও গেছি, কোনো সময় ঝাড়ু কিনে নিয়ে চলে গেলাম দোকান থেকে, যে স্যারদের দিয়ে দিলাম। কেউ পটল বানিয়ে নিয়ে গেল মাটির, কেউ একটা পট বানিয়ে নিয়ে গেল, কেউ আরো কিছু মাটির জিনিস নিয়ে যায়, বা কেউ মানে হাতের পাখা তৈরি করে নিয়ে গেল, স্যাররা হাওয়া করছে। ঠিক আছে, গেছেন তো? এই জিনিসগুলোর উপরে কিন্তু আপনাদের মার্কস দেওয়া হয়েছিল, আপনার যদি মনে থাকে তাহলে। তো এই জিনিসগুলো হলো কো কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে কারিকুলার সাথে সাথে মানে প্যারালালি চলবে কারিকুলার সাথে সাথে। আর আরেক ধরনের জিনিস হয়, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে যেই ধরনের জিনিসগুলো আপনার সিলেবাসেও নেই, আপনার টিচাররাও নেবে নাও, আর আপনাকে মার্কসও দেওয়া হবে না। আর যদি দেওয়া হয় তবুও আপনার মার্কসটা মানে মার্কশিটে যোগ হবে না, মানে কাউন্ট হবে না। কিভাবে? যে আপনি চুল ভালো করে কেটে এসেছেন কি আসেননি, আপনার শার্টটা প্রেস আছে কি নাই, আপনি নাখুন গুলো কেটেছেন কি কাটেননি, আপনার মানে শুজ পলিশ আছে কি নাই, আপনার হ্যান্ড রাইটিং কেমন, এগুলোর উপরে নম্বরও নাই, এগুলোর উপরে সিলেবাসও নাই। এই জিনিসটাকে বলা হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তাই সিসি করার জন্য 3টে প্যারামিটার দরকার। প্রথম কারিকুলার অ্যাক্টিভিটিস, সেকেন্ড কো কারিকুলার, থার্ড এক্সট্রা কারিকুলার। আশা করছি আপনি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। নেক্সট, আর কারো কোনো কোশ্চেন থাকলে করে নিন। হ্যালো স্যার, বলুন। মানে আমার একটা কোশ্চেন ছিল, মানে আমি তো আজকে মানে নতুন হয়তো ক্লাস করছি, মানে এর আগে তো আমি এই টিচিং অ্যাপটিটিউডের উপর ক্লাস করিনি, আমারও তো ফার্স্ট ওই টাইম। জন্য বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন। হ্যাঁ, না না, বলুন, আপনি বলুন, কোশ্চেন বলুন আপনি, অসুবিধা নেই। আমার কোশ্চেনটা ছিল, যেহেতু এটা আমাদের মানে পেপার ওয়ানের মানে টিচিং অ্যাপটিটিউডের, এটা তো মানে পুরো শেষ পার্ট, মানে ইভালুয়েশন সিস্টেমটা, তো আমাদের যেহেতু তার আগের গুলো তো পড়া হয়নি, জাস্ট এটা ডিরেক্ট চলে এলেন, ওই জন্য আমি বলছি। আচ্ছা আচ্ছা, আসলে আমাকে মানে আপনার বেস অফিস থেকে বলা হয়েছিল যে 1-2টো ক্লাস নিতে, ঠিক আছে। এবার 1-2টো ক্লাস আমি শুরু থেকে যদি শুরু করি, শুরুর পার্ট মানে যেগুলো ছিল পড়াতাম আমি, ওগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনাটা খুব কম। কিন্তু আজকের যেটা আমি পড়ালাম, আজকে যেটা আপনাদেরকে পড়ালাম 1 ঘন্টা ধরে, এখান থেকে একটা কোশ্চেন আপনারা জেনে রাখুন, মানে ধরে রাখুন, একটা কোশ্চেন আপনারা ধরে রাখুন, পাবেন। আর বিশেষ করে সিলেবাসের ম্যাটারটা বেশি মাথায় রাখবেন, যে কোনটা সিআরটি আর এনআরটি তে কোনটাতে সিলেবাস লিমিট থাকে, কোনটাতে কম বেশি হয়, এগুলো। আর কম্পিটিশন আপনাদের একদম ক্রিম পয়েন্টস গুলো দেওয়া আছে ওখানে, যারা স্ক্রিনশট নিয়েছেন ওদেরকে দেওয়া আছে, আপনারা ওখান থেকে পড়বেন। মানে আশা করছি আপনারা একটা অ্যান্সার পাবেন, মানে একটা কোশ্চেন পাবেন ওখান থেকে। ওকে স্যার, আন্ডারস্টুড। ওকে। আর আমার এটা প্রথম ক্লাস, আমারও হয়তো 1-2টা ক্লাস দেবে হয়তো, জানি না আমি এখনো, মানে আমার কথা হয়নি এই ব্যাপারে। তো তাই, আর কারো কোনো কোয়েশ্চেন, কারো কোয়ারিজ?
বিএস অফিস থেকে কেউ রিপ্লাই করুন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বলছিলাম যে আর কারো তো কোনো কোয়েশ্চেন শুনতে পাচ্ছি না, তো কি করা যাবে? ক্লাস শেষ করে দেবো? হ্যাঁ স্যার আজকের মতো তাহলে সেশনটা শেষ করি। ওকে ওকে ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ অল অফ ইউ। আর হ্যাঁ,